ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। রাইটার্স ক্লাব বিডি ফেসবুক লাইভ সেশন এপিসোড 13 এ আপনাদের সকলকে স্বাগতম জানাই। এবং আজকে আমি মোহাম্মদ ফারুক নাহিদ আছি আপনাদের সাথে, এবং আমার সাথে কো-হোস্ট হিসেবে আছেন সাবাইতা জান্নাত সামান্তা আপু, এবং আমাদের আজকে আসসালামু গেস্ট আলাইকুম। হিসেবে আছেন বরবাদ সিনেমার সহকারী পরিচালক নাসির খান। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনার সবাই ভালো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি নিয়ে আলহামদুলিল্লাহ। ব্যস্ততা চলছে এখন? এখন তো সিনেমা হলে যাচ্ছে ঠিকঠাক। তো সেই হল ভিজিট, ক্যাশ কালেকশন এসব নিয়ে আর কি অফিসে টাইম কাটছে। আচ্ছা আচ্ছা, তো বরবাদ তো ইতিমধ্যে বলা যায় ইন্ডাস্ট্রি হিট। সো একটা সিনেমার পিছনে তো অনেক গল্প থাকে। সো আজকে আমাদের লাইভের মেন পারপাস হচ্ছে যে সিনেমার পিছনের গল্পটা জানা। তাহলে আমি একদম ফার্স্ট থেকে শুরু করতে চাই, স্ক্রিপ্টিংটা কিভাবে হয়েছিল, একদম স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে শুটিং পর্যন্ত সবগুলো আমি যাবো, পোস্ট প্রোডাকশন পর্যন্ত। স্ক্রিপ্ট রাইটিংটা নিয়ে ফার্স্টে বুঝতে চাই। স্ক্রিপ্টের আগেই তো হলো গল্পটা মূল। কারণ গল্প ডিরেক্টরের মাথায় ওটা সিলেক্ট থাকে যে আসলে সে কিভাবে দেখতে চাচ্ছে। তো ভাইয়ের মাথায় এটা ছিল। দেন আমরা তো ফিকশন করতেছিলাম, নাটক, ওয়েব সিরিজ এগুলো করছি। তো তখন ভাইয়া বলতেছে যে আসলে সবকিছুই তো লক হয়ে গেল, এখন স্ক্রিপ্টটা তো লেখা দরকার। দেন আমরা সময় বের করলাম, একটা সময় বের করে আমরা আসলে স্ক্রিপ্টটা লিখতে গেলাম একটা জায়গায়। তো সেখানে জাস্ট মনে হলো যে শুধু একটা লাইন আপ বলতেছে ভাইয়া, ২-৩ টা ক্যারেক্টার। হ্যাঁ, মানে আমাদের যে মেইন প্রোটাগনিস্ট সাকিব ভাই, আদিব মির্জা, আমাদের মিশু সওদাগর বা নায়িকা, এই ২-৩ টা। তখন আমি ভাইকে বললাম, ভাইয়া একটা লাইনের গল্প হয়ে যাচ্ছে, লাইনের গল্প হয়ে যাচ্ছে, তো কি করা যায়? পরে ভাইয়া এটা নিয়ে বসলো, আমাদের টিম বসলো, আমাদের এখানকার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল বা আমাদের আরো ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, হ্যাঁ, সবাই বসে দেন গল্পটাকে আমরা সাজালাম, ডালপালা দিলাম, অনেক বের হয়ে গেল অনেক ক্যারেক্টার। এভাবে আর কি স্ক্রিপ্টটা করানো হয়েছে। কিন্তু প্রথম গল্পটা প্রথম ছিল। দেন ওই গল্পটাকেই ভাই সুন্দর করে আহ সাজানো। দেন এই আজকে স্ক্রিপ্ট বরবাদ। সবাই তার কাছে। আচ্ছা, একটি গল্প লেখার পিছনে তো কিছু ইমাজিনেশন কাজ করে, বা কোথাও না কোথাও থেকে হচ্ছে আমাদের মানে বই পড়া থেকে অনেক সময় নিজেদের মধ্যে অনেক গল্প আসে। আপনার মানে ছোট ছোট গল্পগুলো থেকে কি আসলে একটি বড় গল্পের জন্ম একটি ইমাজিনেশন থেকে? আর ইমাজিনেশনের পিছনে কি কোনো বাস্তব কোনো ঘটনার কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আহ আসলে তো সবকিছু ইমাজিনেশনের মধ্যেই আসে। কারণ যখন গল্পটা ভাবে এই কল্পনার মাধ্যমেই আসলে দেখতেছি যে ক্যারেক্টারটা কিভাবে তার হাত নাড়তেছে, ক্যারেক্টারটা কিভাবে চলতেছে, কিভাবে কথা বলতেছে। তো গল্পটাও আসলে আহ ভাইয়া কোনো একটা জায়গায় কাউকে দেখে পিক করেছে যে আমি একটু লাইভ বলতে চাচ্ছি, বা একটা মুভি দেখে, মানে এই গল্পটা যদি আমি বলতে যাই তো এখানে আসলে একটু মুভির একটু ইয়ে আছে, মানে সেখান থেকে নেয়া, বা নেয়া বলতে বোঝাচ্ছি যে একটা মুভি থেকে ইন্সপায়ার, যে আমি এইটুক বিষয় নিয়ে বা এইটুক প্লট নিয়ে আমি করতে চাচ্ছি। ওরা একটা বিশাল প্লট নিয়ে কাজ করছে, আমি এই প্লটটা আমি নিয়ে আমি কাজ করব। তো এইভাবেও সে নেয়া। দেন যখন সে গল্পটা ক্রিয়েট করলো, তখন সে ইমাজিনেশন তো অবশ্যই করতে হবে। কারণ তখন সে ভাবতেছে যে আদিব মির্জা আসলে কিভাবে কথা বলবে, আদিব মির্জা কিভাবে চলবে, তারপর আরিয়ান মির্জাকে আমি কিভাবে দেখতেছি। এইভাবে মানে বিভিন্ন ক্যারেক্টার থেকে দেখা গেলো যে ভাইয়া বাসে যাচ্ছে, দেখতেছে নাসির এই এই ক্যারেক্টারটা সবুজ মিয়ার জন্য পারফেক্ট, আমি এইভাবে সবুজ মিয়াকে দেখতে পারি। মানে এইভাবে ইমাজিনেশন খুবই গুরুত্বপূর্ণ সিনেমার জন্য বা স্ক্রিপ্টের জন্য। কারণ আপনি যদি স্ক্রিপ্ট লেখার পর যদি ঠিকঠাক ভিজুয়ালটা দেখতে না পারেন, আপনি যদি ইমাজিনেশনটা ঠিকঠাক করতে না পারেন, তাহলে আপনার স্ক্রিন কিন্তু খুবই ব্যাঘাত ঘটবে। কারণ স্ক্রিপ্টে ডায়লগ লেখা আছে, স্ক্রিপ্টে একটু ডিসক্রিপশন লেখা আছে, তাতেই একটা ক্যারেক্টার স্ট্রং হতে পারে। আপনি যেভাবে ভিজুয়াল দেখবেন যে আসলে আরিয়ান কিভাবে কথা বলবে, আরিয়ানের চলন চলন কি হবে, আপনি যদি তাকে ওইভাবে বোঝাইতে পারেন, দেন সে এটা প্লে করতে পারবে। স্ক্রিপ্টে থাকলে অনেকেই অনেক সময় কিন্তু কেউ ক্যারেক্টার ধরতে পারে না, যেটা ডাইরেক্টরকে ধরাই দিতে। তো ইমাজিনেশন আসলে খুবই দরকার আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। জি, অবশ্যই। আচ্ছা, ফারুক। আচ্ছা, আমি স্ক্রিপ্ট লেখার একটা মজার স্টোরিও আছে আপনাদেরকে, মানে গল্প লেখার একটা মজার গল্প। তো ওই গল্পটা
নিয়ে একটু শুনতে চাই যে স্ক্রিপ্ট আপনার কোথায় কোথায় লিখতে অফিসে বসেই লিখেছেন না বাইরে কোথাও গিয়ে লিখেছেন, বা এই বিষয়টা নিয়ে একটু ছোট করে জানতে চাই। হ্যাঁ, আসলে স্ক্রিপ্টে লেখার পিছনে অনেক গল্প। আমি এর আগেও বললাম যে আমরা যখন ফিকশন করতেছিলাম, মানে ওয়েব সিরিজ বা আমাদের টিভি নাটক, তো তার আরো 6 মাস আগে আমরা সাকিব ভাইকে লক করছিলাম, সাইনিং বলা বা যাই বলি, এটা করেছিলাম। তো দেন সাকিব ভাই ফোন দিত বসকে যে আসলে হৃদয় তুমি কতটুকু লিখলা, কতটুকু কি করলা, আমাকে আপডেট জানাও, বা আমার ক্যারেক্টারকে তুমি কিভাবে এস্টাবলিশ করতেছো। তখন পর্যন্ত কিন্তু আমরা স্ক্রিপ্ট ধরিনি। পরে একদিন হঠাৎ করে আমরা অফিসে একটু আলোচনা করলাম যে নাসির আসলে ফাঁকি দেয়া যাবে না, আমরা আসলে স্ক্রিপ্টটা নিয়ে একটু বসি, স্ক্রিপ্টটা একটু লিখি, কারণ যেহেতু আমার গল্পটা লাইন আপ আমার মাথায় আছে। তো আমি একটু করি, এটাই লিখি। দেন আমরা হঠাৎ করে আমি জিল্লুর ভাই আমাদের ক্রিয়েটিভ ডাইরেক্টর এবং বস, আমরা বসুন্ধরার মধ্যে একটা মানে ও হোটেল বলেন বা যাই বলেন না কেন, সেখানে গেলাম। গিয়ে ওখান থেকে ফার্স্ট আমরা একটু লিখলাম, মানে কয়েকটা সিন বা কয়েকটা লেখা হলো আমাদের। দেন আবার আমরা আবার নাটকে ইনভলভ হয়ে গেলাম। তো আবার লেখা হলো না, লেখা হলো না, লেখা হলো না, আবার আমরা ট্রাই করলাম আমাদের নিজস্ব অফিসে লেখার জন্য। আবার ফ্ল্যাট ভাড়া নিলাম, সেখানে কিছুদিন লিখলাম। কিন্তু আসলে এটা তো ক্রিয়েটিভ কাজ, এটা আসলে ঘর বন্দি অবস্থায় লেখাটা খুবই টাফ হয়ে যায়, সেটা রিসোর্ট হোক, সেটা আহ, যে কোনো জায়গায় হোক। তো আসলে এই জিনিসগুলো লিখতে হয় একটা খোলা জায়গা, যেখানে আসলে বাতাসের একটা ফিল পাওয়া যাবে, আকাশকে দেখা যাবে, সবুজকে দেখা যাবে। হ্যাঁ, তো সেই জায়গাটা করে আমরা হঠাৎ করে যখন চাপ ক্রিয়েট হলো আমাদের মধ্যে যে আসলে সিনেমার আসলে সময় নেই, কিন্তু আমরা স্ক্রিপ্টের কিছুই করতে পারিনি, তখন আমরা 5-7 জন একটা টিম নিয়ে সিলেটে যাই। তো সিলেটে গিয়ে একটা চা বাগানের মাঝে একটা ঘর, একটাই ঘর, সেখানে বেশ কয়েকটা রুম ছিল। তো এবং জায়গাটা খুবই পছন্দ হলো আমাদের, এবং বসের খুবই পছন্দ হলো যে মনে হচ্ছে যে একটা ক্রিয়েটিভ জায়গায় একটা ক্রিয়েটিভ কাজ করতে এসেছি। দেন ওখানেই আমরা আসলে সিনেমাটার ফুল স্ক্রিপ্ট আমরা শেষ করি। আহ, আমরা যত কারেকশন বলেন বা আমরা এর আগেও যতটুকু লিখছি, সেটাকে অ্যাড করা হোক বা সেটাকে আবার নতুন করে লেখা হোক, এটা আমরা সিলেটেই আর কি পুরো স্ক্রিপ্ট আমরা শেষ করি। সাবাইত আপু। মাইক্রোফোন মিউট। ও সরি। আচ্ছা, যখন একটি হচ্ছে মুভি তৈরি হয় তখন তো হচ্ছে এটি একটি অনেক বড় জার্নি, অনেকগুলো দিন একসাথে অনেকের সাথে কাটানো হয়। তো সেটের এক্সপিরিয়েন্স গুলো কিরকম, মানে নায়ক হিসেবে যার সাথে কাজ করেছেন আমাদের সকলের পরিচিত শাকিব খান বা অন্যান্য সবার সাথে এক্সপিরিয়েন্সটা কিরকম যদি একটু শেয়ার করতেন। সবার সাথেই আসলে গুড এক্সপিরিয়েন্স। মানে সাকিব ভাইয়ের কথা কি বলবো, সে তো মেগা স্টার, এবং আসলে যে মানুষ, মানে যারা বড় অনেক হয়ে গেছে বা যাদের অনেক নাম যশ, তারা আসলেই ওই জিনিসটাকে মানে ক্যারি করে নিয়ে বেড়ায়। যেমন তার যে পার্সোনালিটি, আমি পুরো ফ্যান হয়ে গেছি আমাদের মেগা স্টারের। মানে সেটে আসছে, ভাইয়ের সাথে বসছে, একটু হালকা বোঝাবুঝি হচ্ছে যে কিভাবে করবো, কিভাবে করতে চাচ্ছি, বাস করতেছে, ওয়ান টেকে তার শট ওকে। দেন আবার সে ভ্যানে চলে যাচ্ছে। খুব কথা খুব কম বলে এবং খুব আস্তে কথা বলে। সাকিব ভাইয়ের কাছ থেকে যদি 5 হাত দূরে থেকে কেউ তার কথা শোনে, আমার মনে হয় না যে সে তার কথা বুঝতে পারবে। তার খুব কাছে থাকতে হয়। এবং অনেক সময় আমি দেখছি যে আমার বস ডাইরেক্টর মেহেদী হাসান রিফাত, সে কাছে থেকেও অনেক সময় ভাইকে রিপিট করতো যে ভাইয়া কি বললেন। মানে এত স্লো কথা বলে শাকিব ভাই, এবং খুব ভালো মানুষ। সেটা কোথাও কোনোদিন দেখিনি যে না এটা করবো না, এটা পছন্দ হচ্ছে না। সে ডিরেক্টরকে প্রচুর প্রায়োরিটি দিচ্ছে যে তুই কি চাচ্ছিস, তুই ক্যাপ্টেন অফ দ্য শিপ, তুই যেটা চাচ্ছিস ভাই আমি সেটাই করবো। তো এই জায়গা থেকে শাকিব ভাই অসাম। দেন আমি যদি যিশুদার কথা বলি, সেও অসাম। মানে যিশুদার সাথে যদি আপনি 2-4 মিনিট কথা বলেন, 5 মিনিটের মধ্যে মনে হবে যে তার কাঁধে হাত দিয়ে কথা বলি, মানে এরকম বন্ধুসুলভ হয়ে যায়। এবং ইধিকা পল দিউ অনেক অনেক হাম্বল একজন মানুষ। তার সাথেও খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং আমার প্রত্যেকটা ক্যারেক্টার, এবং বাংলাদেশ থেকে যারা গেছে শহীদুজ্জামান সেলিম বলেন, আমাদের ফজলুর রহমান বাবু, আমাদের জাহিদ ভাই, এবং আরো যারা যারা ছিল, গুড। কারণ এদের সাথে তো আমরা ঢাকায় কাজ করছি, তো সেটা একটা চেনা জানা, বা তারা অফিসে এসছে, আর ওরা যেহেতু বাইরের দেশে, তো
খুবই খুবই আমি মনে করি যে ফিল্মের লোকরা আসলে খুবই অসম, তারা খুবই অসম। অলরাইট। আচ্ছা নাসির ভাই, বরবাদের সবচেয়ে আলোচিত ক্যারেক্টার বলা যায় আরিয়ার মির্জার পরে জিল্লু যে ক্যারেক্টারটা, তো জিল্লু ক্যারেক্টারটা আসলে কিভাবে ইনভলভ হলো, এটা নিয়ে একটু ছোট করে জানতে চাই। খুবই খুবই ইন্টারেস্টিং একটা কাহিনী, কারণ এটা নিয়েই তো এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশে। আহ, কারণ এই জিল্লু কে ছিল বা কিভাবে জিল্লুর আবিষ্কার। হ্যাঁ, তো আমি এর আগেও যেটা বললাম যে আমরা যখন ফার্স্ট স্ক্রিপ্ট লিখতে বসুন্ধরায় যাই একটা নীরব এলাকায়, তখন ওই যে বললাম আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল। তো ক্রিয়েটিভ ডিরেক্টরের নাম হলো জিল্লুর রহমান। সে হলো আমাদের মোস্তফা সরোয়ার ফারুকের যে ভাই ব্রাদার আছে তাদেরই একজন। তো সে আমাদের রেড লাইটস ফিল্মস এর সে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল। সে সিরিয়াল বা অনেক কিছুই দেখতো আর কি আমাদের সাথে। তো আমরা তিনজন, জিল্লুর রহমান ভাই বা আমাদের বস বিদেশ হৃদয়, আমি, যখন আমরা লিখতে যাই ফার্স্ট এই ইয়েটা, তখন আহ মানে ওই যে বললাম দুই একটা সিন যখন আমরা লিখলাম, তারপরেই যখন জিল্লু ক্যারেক্টারটা, তখন আমরা নাম দিইনি, কিন্তু ভাইয়া বললো যে আমি যেহেতু আরিয়ান মির্জার পিএস রাখতে চাচ্ছি, কারণ সে এত বিগ শট একজন বাংলাদেশে, ভাই ক্যারেক্টারটা আপনি করুন। এবং ক্যারেক্টারের নাম হলো জিল্লু, মানে আমরা তখন নাম ফাইন্ড আউট করতে পারি নাই। আমি যেহেতু ভাইয়া বলতেছে, ভাইয়া হাঁটতেছে, ভাইয়া কফি খাচ্ছে, ভাইয়া মানে অনেক কিছু করতেছে, সে হাঁটতেছে এবং বলতেছে নাসির এই লাইনটা, নাসির এই লাইনটা। তখন ভাইয়া বললো যে আপাতত তুই জিল্লু ক্যারেক্টারটা জিল্লু দিয়ে লেখ। যেটা আমরা নাম ফাইন্ড আউট করতে পারিনি, আমি জিল্লু দিয়ে আমি জিল্লুর ক্যারেক্টারের সংলাপ গুলো লিখতেছিলাম। তো ওখানে আমরা সর্বোচ্চ 2 দিন বা 3 দিন ছিলাম, তারপরে আসলে আমরা থাকতে পারতেছি না। মানে যতই বলেন ঢাকা শহরের মধ্যেই তো, আমরা আসলে ওই পাহাড়ি ফিল, ওই সামুদ্রিক একটা ফিল, মানে এরকম কিছু পাচ্ছি না। আর দিন শেষে বড় বড় দালান কোঠা, গাড়ির আওয়াজ। হ্যাঁ, ভাইয়া বলতেছে না এই পরিবেশে লেখা সম্ভব না। দেন আমরা মানে আর লিখলাম না, আমরা ওইটুকু পর্যন্ত লিখে আমরা আবার নাটকে ইনভলভ হয়ে গেলাম। তো সেখান থেকেই জিল্লুর ভাইকে আমরা ওখানে ইনভলভ করি। জিল্লুর ভাই তার মতো সে ক্যারেক্টারটাকে নিজের মতো করে দেওয়া শুরু করলো। সবকিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে তার ভিসা ইস্যু হয়ে যায়। তো যার কারণে এবং সে আমাদের সাথে রেখিত গিয়েছে। আমরা মুম্বাই, পুনে, মুম্বাই ফিল্ম সিটি, তারপর পুনের মধ্যে গেছিলাম, তারপর পুনে থেকে পাঁচগানিয়া নামে একটা জায়গা যেখানে পাহাড়ি এলাকা, সেখানে গেছিলাম। আমরা রেকিতে পুরো ফুল টাইম ছিলাম, আমরা যে ছিলাম যতদিন। তো সবকিছু ছিল তখন পর্যন্ত, আহ, সব ঠিকঠাক ছিল। পরে তার কি যেন সমস্যা হয়ে গেল ভিসাতে, সে তাকে নিতে পারলাম না। দেন ভাইয়া মনে করলো যে এই একটা মুহূর্তে এটা তো কিভাবে কি করা যায়। তখন তারও একটু সমস্যা এখন বুঝতেছি না কিছু। দেন আমরা ইয়ে করলাম, আমাদের যে কলকাতার যে ইপি ছিল বা মুম্বাইয়ের যে ইপি ছিল, তাকে আমরা ফোন করে বললাম যে আমাদের জিম্মি ক্যারেক্টার ভিসার এরকম সমস্যা হয়ে গেছে, তো কি করা যায়। তখন আসলে আহ পরে ওই আমাদের যে এক্সিকিউটিভ প্রডিউসার ছিল সিদ্ধান্ত শেখ, সে তখন স্যাম ভট্টাচার্যকে পিক করে। সে তাকে হঠাৎ ফোন করে যে এরকম একটা ক্যারেক্টারটাকে আসলে ওইভাবে এস্টাবলিশ করা হয়নি, ওইভাবে সংলাপ নেই, তবে তুমি করো, আই থিঙ্ক ভালো কিছু হবে। দেন তাকে দেওয়ার পরেই সে মেগাস্টার শাকিব খানের কথা শুনে বা তার ফিল্ম সে জানে যে আসলে মেগাস্টার আহ কিরকম সব দিক থেকেই। পরে সে আসলে সেটাকে সাইন করে করার কাজটা করে। সেখান থেকে আর কি আমাদের এই স্যাম জিল্লুর আবিষ্কার। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জিল্লু হলো আমাদের যে ক্রিয়েটিভ ডাইরেক্টর জিল্লুর রহমান, সে ভিসার জটিলতার কারণে আসলে আমরা তাকে পরে নিতে পারিনি। সবাই তো আচ্ছা, আমরা তো হচ্ছে মেল ক্যারেক্টারকে নিয়ে অনেক কথাই শুনলাম। এখন যদি একটু হিরোইনকে নিয়ে কিছু শুনতাম, মানে হিরোইন, আমরা জানি হচ্ছে উনি হচ্ছে ওপার বাংলার ইন্ডিয়ার একজন হিরোইন। সো ওনার সাথে এক্সপিরিয়েন্সটা কেমন সেটা যদি একটু শেয়ার করতেন। আহ দিদির সাথে গুড, কারণ ভাইয়া যখন ফোনেই কথা বলতো, অনলাইনে কথা বলতো ওনার সাথে, কারণ তখন ওনাকে আমরা আসলে সশরীরে গিয়ে সাইন করা বা কিছু হয়নি। আমরা অনলাইনে বা ফোনে হোয়াটসঅ্যাপে এগুলোতে কথা বলি, তাকে আসলে কথাগুলো লক করেছিলাম। তো তখনই তার যে মানে কথা বলার ধরন বা তার যে মিষ্টি হাসি, সব দিক দিয়ে মনে হচ্ছে যে আসলে ইন্টারেস্টিং হবে, যদি শুটিং এ যাই ইনশাল্লাহ ভালো কিছু হবে।
দেন যখন গেলাম তখন দেখলাম যে না, দিদি খুবই খুবই হাম্বল পারছেন, এবং সে সেটে সবসময় আহ, একদম কস্টিউম বা তার মেকআপ, হেয়ার সবকিছু করে রেডি থাকে। যখনই বলা হয় যে দিদি আমরা শর্টে যাবো সবকিছু ready, তখনই চলে আসতো। এরকম না যে ওকে আপনি আসুন, আমি আসতেছি, এরকম না। একদমই সে স্ট্যান্ড বাই থাকে সে, এবং তাকে যতটাই কল টাইম দেওয়া হয় না কেন, সে ততটাই এসে ভ্যানে বসে তার মতো সে মেকআপ করা, হেয়ার করা, বা মানে সবগুলো করে থাকে। মানে হয় না যে একটু হ্যাসেল দেয় আমাদেরকে, একটু প্যারা দেয়, এরকম কিছুই তার মধ্যে পাই না। আর সে আসলে খুব খুব ভালোবাসে বাংলাদেশিদেরকে। কারণ তুমি তোমার সাফল্যে যে সে আসলে এত দূর এসছে, দেন নেক্সট যদিও সাকিব ভাইয়ের সাথে, তো এটা খুবই তো আহ, মানে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারিনি যে আসলে সে আসলে কলকাতা নাকি আমাদের বাংলাদেশের, মানে এরকম আমাদের সাথে অ্যাটিটিউড বা কথা বলা বা সবকিছু আর কি। তো সেই জায়গাতে আমি বলবো এদিকে অসম অসম। জ্যাক, ফারুক। অলরাইট, আচ্ছা, স্ক্রিপ্ট নিয়ে শুনলাম, জিল্লু ক্যারেক্টারকে নিয়ে শুনলাম, এবার কি নিয়ে শোনা যায়? মেগাস্টার শাকিব খান কতটা ডেডিকেটেড, এবং একটা মজার গল্প যদি আমাদের শেয়ার করতেন শুটিং শুটিং এর। সালাম হয়ে গেছে আর কি, মানে সাকিব ভাই তো সাকিব ভাই, আসলে সাকিব ভাই অনেক উদাহরণ, মানে এই লোকটাকে নিয়ে আসলে বলতে গেলে এটার মানে আরেকটা মানে মানে লাইভ সেশন করতে হবে, মানে এরকম একটা অবস্থা সাকিব ভাইয়ের ক্ষেত্রে বলতে গেলে। শুটিং তো আসলে অনেক দিনের শুটিং, 41 ডেজ। তো মানে গুড গুড এক্সপিরিয়েন্স, কিন্তু আমি যদি একটার কথা বলি স্পেশালি, সেটা হলো আমাদের একটা গান আছে, আহ, উম, মানে দিদা গানটা। তো সেই গানে একটা সিন আছে যে শাকিব ভাই গাড়িটা গিফট দেওয়ার পর তাকে একটা ফ্ল্যাট গিফট করে। তো সেখানে আহ, এই সিনটা যখন আমরা শুরু করি, তখন শাকিব ভাই যখন দরজাটাকে ধাক্কা দিয়ে আহ, মানে ভিতরে যাবে, দরজাটাকে যখন ধাক্কা দিয়ে ভিতরে যাবে, আহ, তখন ওই আমাদের দরজাটায় লক করা ছিল না, মানে লক করা বলতে বোঝাচ্ছে যে মানে ক্যামেরার পিছন দিয়ে যে, মানে পিছন থেকে যে অনেকেই আহ টেনে ধরে থাকবে দরজাটাকে, একটা রশি দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে, সেটা ছিল না। আর আমরাও ভাবিনি যে আসলে দরজাটাকে খোলার পর দরজাটা আবার ব্যাক করে আসবে। তো শাকিব ভাই যখন দরজাটা ব্যাক মানে ধাক্কা দিয়ে খুললো, খুলে এদিকের দিকে এভাবে তাকালো, তাকানোর পর যখন শাকিব ভাই ঢুকবে, এই অবস্থায় সেই দরজাটা এসে শাকিব ভাইয়ের এখানে লেগে পুরো ফেটে গেল। যখন ফেটে গেল, আমি বসের ঠিক পিছনেই মনিটরে আমি টিভি দেখতেছিলাম। কিন্তু মানে আমরা সবাই অবাক, ভাই মানে রুবেল ভাই তো মানে তার মানে মনিটরের সামনে থেকে দৌড়ে গেল, এবং তার পিছনে আমি দৌড়ে গেলাম, এবং সবাই, এটা সবাই, তো এটা কি হলো? তো আমার মাথায় তখন একটা জিনিসই আসলো যে মেগাস্টার শাকিব খানের সাথে আজকে একটা এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল তার সাথে। হুম। তো আমি ভাবলাম যে সত্যি, কারণ ফেসে তো বিষয়টা পায়ে বা হাতে কোথাও হলে ওকে ঠিক আছে, এটা কস্টিউম দিয়ে বা পোশাক দিয়ে একটা করা যায়, কিন্তু ফেসে কিন্তু তার এখানে। তো মানে আমি ভাবলাম যে না, আজকে তো শুটিং হবে না, হবে না, এবং 3-4 দিনও শুটিং হবে না। মানে প্রডিউসার পুরা মানে এই প্রজেক্টে এইটুক জায়গায় লস খেয়ে গেল, মানে এই সিনে বা এইটুক জায়গায়। তো পরে আমরা কন্টিনিউস কল করি বা ডাক্তার অটোমেটিকলি আমরা রেডি করে রাখি, এবং সাকিবের যখন ভ্যান যায়, ভ্যান থেকে পরে আমরা তাকে আবার ambulance বা আমরা বিশেষ একটা গাড়িতে করে আমরা হসপিটালে নিয়ে যাই, এবং আমরা সবাই রিল্যাক্স। আমরা সাকিব ভাইয়ের ইয়ে নিয়েই কথা বলতেছি যে এরকম একটা বাজেটের মানে বিশাল বাজেটের একটা সেট, মানে অনেক টাকার, তো এখানে যদি আজকে শুটটা না হয়, দেন কালকে যে শুট হবে, কালকে আবার আর একটা লোকেশন, সেখানে আবার একটা হিউজ বাজেটের একটা সেট আছে বা হিউজ বাজেটের একটা মানে বুকিং আছে। তো যদি আমরা এই সিনটা যদি শেষেই করতে না পারি, তার মানে কালকে তো আমাদেরকে এই সিন করতে পারবে না, আমাদেরকে কালকে যে শিডিউল যেটা আছে সেটা করতে হবে আমাকে। তার মানে এই ডেটা আমাদেরকে, ডেটা বেড়ে গেল, এই দিনটা বেড়ে গেল, তাহলে এই দিনটা আমরা কোথায় মানে আহ, মানে ফালায় বা এই দিনটাকে কোথায় রেখে আমরা শুটটা করবো। দেন কিছুক্ষণ আমরা আড্ডা দিচ্ছি, অনেকেই অনেকের মতো আড্ডা দিচ্ছি, ঘুরতেছি, পাশে আবার ফটোশুট অনেক কিছু হচ্ছে। দেন আহ দেখলাম যে সাকিব ভাই এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পর বসকে বলতেছে চলো শুটে যাবো। আমি তো অবাক, ও মাই গড, কি বলে ভাই শুটে যাবে? মানে ওরা, মানে তার কপালে ওই
ব্যান্ডেজ বা যে ইয়েটা লাগানো হয়, ডাক্তার যেটা ইয়ে দেয়, সে বলবো শুট করবো, মানে বস বলতেছে না ভাই এই অবস্থায় আসলে দরকার নেই শুট করার, আপনি রিল্যাক্স হন, কোনো প্যারা নাই, এটা আমরা ম্যানেজ করতেছি, আমরা টিম বসে আমরা ম্যানেজ করতেছি। না না না, এটা কি, কিছু হয়নি, চলো চলো শুটে যাবো। দেন সে শুট করতেছে এবং অসাম শুট করতেছে, মানে এই এই ডেডিকেশন আমি আসলে বলতে পারবো না, এটা মানে একটা মেগাস্টার, সে চাইলে বলতে পারতো কি করবো আমি, থাক আমি করবো না, আমি যতদিন সুস্থ হয়নি বা যতদিন আমি আহ, নিজেকে কমফোর্টেবল ফিল করতেছি ততদিন আমি শুধু আসবো। কিন্তু না ভাই, সে গেল হসপিটালে, ট্রিটমেন্ট হলো, আসলো, এটা মানে বলার মতো না। এবং এরকম ডেডিকেশন আমি পাবো না, মানে আসলে কারোর কাছে আছে কিনা আমি জানি না, মানে দিস ইজ মেগাস্টার। আচ্ছা, আমরা এই ফাঁকে একটু কমেন্ট গুলো পড়ে নেই। আহ লাবিবা লাইব আহমেদ বলছে সেরা, শ্রাবণী কর্মকার বলছেন এক্সেলেন্ট, মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলছেন বন্ধু নাসিরের লাইভ দেখতে চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বন্ধু। রাফিদ রহমান বলছেন নাসির ভাই সেনা অডিটোরিয়ামে আসলে আওয়াজ দিয়েন। ওয়াও ভাই, তো অনেক ফ্যান ফলোয়ার। আয়শা সিনিম খান বলেছেন ইমাজিনেশন পাওয়ার। যাক, আর লাভ রিয়াকশন দিয়েছে অনেকেই। ফাহিম মোর্শেদ বলেছেন সেরা। যে সাথে থাকুন আপনারা আমাদের। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমাদের লাইভ চলাকালীন প্রশ্ন করার সুযোগ থাকবে যদি কেউ প্রশ্ন করতে চান, কারণ দিস ইজ এ হিউজ অপরচুনিটি। কজ আমরা দেখলাম যে বরবাদ নিয়ে যে ক্রেজ চলছে আশেপাশে, তো এই সিনেমাটার পিছনের গল্প জানার জন্য হয়তো অনেকেরই আগ্রহ থাকে এবং থাকাটাই স্বাভাবিক, যে এত বড় সিনেমা হলো, সিনেমা শুটিং এর এক্সপিরিয়েন্স কেমন ছিল, কি কি প্রবলেম তারা ফেস করেছে। তো নাসির ভাই এর মধ্যে বলেছেন প্রবলেম গুলোর কথা, বা যে চ্যালেঞ্জ গুলো তারা মুখোমুখি হয়েছেন, বা সাকিব খানের ডেডিকেশন সম্পর্কে উনি বললেন। আচ্ছা, তো এইবার আমরা যে কোশ্চেন নাসির ভাই করতে চাই, যে সিনেমার করতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি আপনার হতে হয়েছে। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি অবশ্যই হতে হয়েছে, যেহেতু এত বড় একটা সিনেমা এবং 41 ডেজ শুটিং আপনারা করেছেন। সো ডেফিনেটলি স্মুথলি জার্নিটা যায়নি, অনেক প্রবলেমের মুখোমুখি বা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদেরকে হতে হয়েছে অবশ্যই। সো এবার দু একটা বা যে কোনো আপনার মনে আছে এমন কোনো একটা চ্যালেঞ্জে অনেক ঝামেলা হয়ে যেতে হয়তো, বাবা ওভারকাম করেছেন আপনারা, এটাই। মুম্বাই হচ্ছে যেটা মানে ভয়ের জিনিস আমার কাছে এখন আছে, দেখি থেকে শুরু করে বা শুট করতে গিয়ে, সেটা হলো যে সেখানে শুধু ফিল্ম না, মানে মুম্বাই বা বলিউড তো অবশ্যই ফিল্মের নগরী। তো সেখানে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হলো যে আজকে আমি একটা set বা আমি একটা কি বলে স্টুডিও আমি লক করছি যে আমার অমুক তারিখে আমি শুট করবো। বাই চান্স যদি কোনো কারণে আমাদের শিডিউলের গড়বড়ের কারণে যদি আমরা ওই ডেটটাতে ওই স্টুডিওটা লক করতে না পারি, তাহলে সেটা আমরা 1 মাসের জন্য হাতছাড়া হয়ে যাবে। মানে মুম্বাইয়ে এত পরিমাণ শুটিং হয়, সেটা সিরিয়াল বলেন, সেটা মুভি বলেন, সেটা ওয়েব সিরিজ বলেন, মানে অনেক কিছু। মানে আমার কাছে মনে হচ্ছে এটা সবচেয়ে রিস্ক, কারণ এবং আমাদের যে প্রিন্সের বাবা নাবিদ খানের ক্যারেক্টার যে আমাদের মামুনুর রশিদ করেছেন, আসলে মামুনুর রশিদ স্যার, তো তার একটা হাইট আমরা দেখছিলাম, মানে যখন আমরা রেখিতে দেখার পর আমরা জাস্ট আমাদেরকে জানাইতে হয়তো বা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট টাইম দিয়েছিলাম যে আসলে আমরা এই হাউসটা লক করবো কি করবো না। আহ, এইটুক ব্যবধানে আমরা আর হাউসটা পাইনি, শুধু পাইনি নয়, 1 মাসের জন্য ওই হাউস আর নাই, মানে অন্য সিরিয়াল ওয়েব সিরিজ বা ফিল্মের জন্য বুক হয়ে গেছে। মানে এটা খুবই রিস্ক। এবং আরেকটা বিষয় হলো যখন আমরা পাহাড়ে আমাদের ক্লাইমেট সিনের জন্য যখন আমরা লোকেশনটা করতে গেছিলাম, তো সেটাও খুব রিস্ক ছিল এই কারণে যে এই পাহাড়ে এত বড় একটা ইউনিট নিয়ে এসে শুট করা, পাহাড়ে ওঠানো, নামানো, মানে এটা খুবই ডিফিকাল্ট ছিল। এবং সর্বোপরি এটা খুব সুন্দরভাবে এবং স্মুথ ভাবে আমরা আসলে এটা ওভারকাম করতে পারছি, কোনো প্রবলেমই হয়নি। আহ কোনো প্রবলেম হয়নি, মানে সব ঠিকঠাক হয়েছে। কিন্তু এটাই রিস্ক, আমি তাছাড়া আমার কাছে মুম্বাই আর অন্য কোনো রিস্ক না। সেটা হলো যে আপনার একটা ভালো বাড়ি আপনি চুজ করছেন, একটা ভালো স্টুডিও চুজ করছেন, এটা যদি আপনি লক করতে না পারেন খুব তাড়াতাড়ি, আপনি এটা মানে 1 মাসের জন্য, 1.5 মাসের, 2 মাসের জন্য আপনি হারাই ফেলবেন। এরকম একটা রিস্ক থাকে। তো সেই জায়গাটা থেকে
কোনো প্রবলেমই হয়নি, আমরা সুন্দর ওভারকাম করেছি। যাক, অনেকগুলো চ্যালেঞ্জের কথা শুনলাম। আর হচ্ছে এটা একটা জিনিস বুঝলাম যে আজকের আড্ডা থেকে, যে হার্ড ওয়ার্কিং, ডেডিকেশন আসলে মানুষকে আসলে যে সুপারস্টার মেগাস্টার হয়েছেন উনি, তো এটা বোঝা যায় যে লাইফে অনেক বড় হতে গেলে ডেডিকেশন এন্ড হার্ড ওয়ার্কিং অনেক দরকার। তো এখন আমরা আসবো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গান। প্রত্যেকটি গান, মানে বিশেষ করে নিঃশ্বাস গানটা তো সবারই অনেক পছন্দের। আর প্রত্যেকটি গানগুলো মানে অনেক সুন্দর। তো এই গানগুলো নিয়ে যদি একটু কিছু গল্প বলতেন, যেহেতু সবাই গান, গান থেকেই আসলে ছবির প্রতি অ্যাট্রাকশন বাড়ে সকলেরই, তো একটু গল্প শুনতে চাচ্ছি গানগুলোর। এটা খুবই একটা ইন্টারেস্টিং, কারণ আমরা যখন শাকিব ভাইকে মানে ভাইয়া গল্প শোনার পর কনভিন্স করি, বা আমরা শাকিব ভাইকে যখন চুক্তিবদ্ধ করি, তারপরে বসে মেহেদী হাসান হৃদয়, সে আর কোনো কিছুই করেনি, সে জাস্ট গানটাকেই ফোকাস করছে। এবং প্রথম আমরা আমাদের যে রিসেন্ট একটা ছবি প্রিয়তমার যে প্রিয়তমা গানটা যে ছিল, আসিফ ইকবাল ভাই, নামটা আমি ঠিকঠাক বলতে পারলাম কিনা জানি না, আসিফ ইকবালই, ওনার সাথে আমরা বসি, সেটা হলো বাড়িধারার মধ্যে। এবং ভাইয়া প্রথম গানটা নিয়েই আমাদের ফিল্মের কোথাও মানে জার্নি শুরু করছি। ওকে, শাকিব ভাই লক, ঠিক আছে, দেন বাকি ক্যারেক্টার তো লক করতে হয় আস্তে আস্তে, ঠিক আছে, কিন্তু শাকিব ভাইকে লক করার পরেই ভাইয়া গানে ফোকাস করছে। এবং আমরা আসিফ ইকবাল ভাইয়ের সাথে আমরা বসি, বসার পর তাকে আমরা রোমান্টিক গান বা আমরা গল্প শোনা বলি যে ভাই আপনি এই দুটা গান বা এটা করুন, হ্যাঁ। দেন তারা সে অনেক সুন্দর সুন্দর লিরিক্স আমাদেরকে পাঠাইছে। আমরা যে সিঙ্গারকে অ্যাপ্রোচ করছি যে আমরা আসলে একে চাই, সে তাকে দিয়ে গাওয়াইছে, আমাদেরকে ডেমো পাঠাইছে, হ্যাঁ। সেটা আপনি আতিফ আসলাম বলেন, অরিজিৎ সিং বলেন, বা অনেক আমাদের জেমস গুরু বলেন, সবার সাথেই। তো সর্বোপরি যখন গানগুলো আসতেছে ওই সময় তো সব লিরিক্স তো আসলে মনে টানে না, পিক করে না, মানে ডিরেক্টরের তো একটা ওই জায়গাটা আছে যে আসলে কোনটা পিক করবে, কোনটা টিকটকে চলবে, কোনটা রিলস ভিডিওতে চলবে, এরকম গান এখনকার সময় আসলে পিক করা উচিত, না হলে আসলে সিনেমার একটু প্রবলেম হয়। তো সে জায়গা থেকে যখন আমরা আসিফ ইকবাল ভাই থেকে জানি শুরু করি, সে লিরিক্স পাঠায়, তারপর আমরা ওনার ওখান থেকে দুই একটা গানের রেফারেন্স দিয়ে ওনার কাছ থেকে নিই। দেন সমস্যার আলী একজন আছেন, যিনি আসলে মহামায়ার গানটা দেখছিল, হ্যাঁ। তো তার তার কাছে নিয়ে পড়ি, মানে সব মিলেই সবাই। তবে যেটা আমি অবাক হয়েছিলাম সেটা হলো যে ইমরান ভাই একটা, মানে সাডেনলি ইমরান ভাই আসলে ইনভলভ হয়ে গেছে। এবং আমি ভাবিও নাই যে ইমরান ভাই আমাদের সিনেমায় এই গানটা গাইবে। আহ, ওই গানটা আসলে আসিফ আকবর ভাইয়ের গাওয়ার কথা ছিল, ভাইয়া হয়তো বা কোনো একটা ব্যস্ততার কারণে সে গাইতে পারেনি, তো ইমরান ভাই গেছে। তবে মোরাল অফ দ্য স্টোরি আমি বলবো যে আহ, গানগুলো যেরকম আমরা লিরিক্স পেয়েছি, বা আমার ডাইরেক্টর যাকে দিয়ে গাওয়াইতে চাইছে, যে ওকে দিয়ে গাও, ওকে দিয়ে গাও, সেটা সে ফুলফিল পেয়েছে। তবে আমাদের মহামায়া গানটা আমরা জেমস গুরুকে দিয়ে গাইতে চাইছিলাম, গাইতে চাইছিলাম, কিন্তু আমি জানি না জেমস গুরু মানে কেন করেনি, বা হয়তো তার ব্যস্ততার কারণ হতেও পারে, বা সে দেশের বাইরে হতে পারে, আমি জানি না, যে কোনো রিজন হতে পারে। তবে আমরা নতুনকে দিয়ে গাই, এবং এটা আসলে সুপার সুপার হিট হয়। এবং কারণ যখন সিনেমার মধ্যে এই গানটা চলে, এবং যখন আমরা এই গানটা পাবলিশ করিনি, মানে আমাদের এনার্জি প্রোডাকশন থেকে বা যে কোনো একটা চ্যানেল থেকে বা ইয়ে থেকে, মানুষের যে আগ্রহ, মানে বিভিন্ন গ্রুপে যে মহামায়া কবে আসবে, মহামায়া কবে আসবে, তো বুঝতে পারছি যে এটা একটা মানে ব্লকবাস্টার সং হয়ে গেছে। তো সব গানেই মোটামুটি খুবই ভালো। তারপর যখন এভাবে গানগুলো লক্ষ্য করি, তখন আমরা সাজেস্ট করলাম যে ভাই প্রীতমকে দিয়ে গান গাওয়ানো উচিত, কারণ প্রীতমের ফোক বা প্রীতমের আইটেম গানগুলো একটু ভালো হয়। দেন ভাই সব আমরা প্রীতমের কাছে যাই, প্রীতমের সাথে বসি। প্রীতম চাঁদ মামা গানটা দিয়েই বলছে যে এই গানটা আমি আপনাকে লিখে দিচ্ছি যে 80% হিট করবে। তখন গানের মানে জাস্ট ও লিখছে, গানটা জাস্ট লিখছে, আরো অনেক কিছু করার বাকি আছে, সুর করার বাকি আছে, আরো লিরিক্সে মানে ইয়ে করার বাকি আছে। এবং চাঁদ মামা গানের একটা ইয়ে ছিল যে চাঁদ মামা গানে কিন্তু মেয়ের লিরিক্স ছিল না, বা মেয়ের কোনো ইয়ে ছিল না, এটা শুধু ছেলেরই ছিল। পরে ভাইয়াকে যখন প্রীতম ভাইয়া গান পাঠায়, তখন ভাইয়া শুনে বলতেছে না, গান জমতেছে না, কারণ এখানে একটা
মানে ফিমেল ভয়েস চাই, নাহলে আসলে জমবে না জমবে না। দেন আমরা যখন শুটে যাই, শুটের আগে প্রীতম ভাই একটা মানে মেয়েকে দিয়ে গান গায়, গাওয়ানোর পর যখন ওটা পাঠায় দেয়, তখন মনে হচ্ছে যে না, এই গান শুধু 80% এটা 100 মানে হিট করবে। দেন তো পাঠায় দিল, গান রিলিজ হলো, হিট হলো, সব মিলে গুড গানে। অলরাইট। আচ্ছা, আমি যে একটা কোশ্চেন, সবার মনে একটা কৌতূহল, যে ক্রেডিট ক্রেডিট নিয়ে আসলে যে অনেকের নাসির খান এই নামটা হয়তো নেই, অনেক নাম হয়তো নেই, আমরা হয়তো জানি এর ভিতরে অনেক কিছু, অনেকে কাজ করেছেন, বাট এই নামটা যে এই কন্ট্রোভার্সিটা যে ক্রিয়েট হচ্ছে, এটা কি আসলে একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই আসলে কারণটা কি? এটার পিছনে কারণ ইস্যু হতে পারে, শুধু ইস্যু না। বিষয়টা হলো যে আমাদের দেশে আইএমডিবির প্রচলনটা খুবই কম। সাপোজ আমি একটা সিনেমা দেখবো, আমি কুর্মিতে যাই, সেখানে গিয়ে সার্চ করি, তারপর আইএমডিবি আমি চেক করি বা ইয়ে করে। অনেক সময় দেখা যায় যে সিনেমাটা দেখলাম, তারপর কাস্ট অ্যান্ড অল ক্রু আমরা চেক করি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের দেশে মানে আইএমডিবির মানে প্রচলন খুবই কম। কেন কম? মানে অ্যাকাউন্ট খোলা হয় না। সেটা আমি বলেন বা আরো আমি দেখছি, যেমন আমি যদি বলি, শুধু আমি নই, আমাদের সিনেমার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা আমার সিনেমার যে অ্যাসোসিয়েট ডাইরেক্টর, আপনি আইএমডিবি তে সার্চ দিয়ে দেখবেন যে তাদের নাম। তাহলে তাহলে তারা কি কাজ করেনি? আর আমি বলবো যে আমাদের এখানে যে যে দুজনের নাম দেয়া আছে, মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেকেন্ডারি ডাইরেক্টর, যেখানে দেয়া আছে, তো একটা ফিল্মে তো দুজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হতে পারে না। বা একটা ফিল্মে ডাইরেক্টরের পরে থাকে ক্রিয়েটিভ ডাইরেক্টর, তারপরে থাকে অ্যাসোসিয়েট ডাইরেক্টর, চিফ অ্যাসিস্ট্যান্ট থাকে, ফার্স্ট এডি থাকে, সেকেন্ড এডি, আরো কত কত কিছু থাকে। তাহলে একটা বরবাদ এত বিগ বাজেটে বাংলাদেশে, মানে বাংলাদেশের প্রথম এত বিগ বাজেটের একটা সিনেমায় দুইটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে শুট করলো, এটা একটা কোশ্চেন থাকে না? তো বিষয়টা সেটা না, বিষয়ের মোরাল হলো এটা যে আমাদের দেশে আইএমডিবি মানে অ্যাকাউন্ট কেউ খোলে না, বা ওই অ্যাপস ইনস্টল করে যে অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট নেওয়া, যে ওকে আমি কি কি কাজ করছি ওখানে ইনভলভ করে রাখবো। মানুষ যখন আইএমডিবিতে আমার নাম সার্চ দিয়ে দেখবে, তখন দেখবে যে নাসির খান কি কি কাজ করছে। তো এটা যেহেতু আমাদের এখানে প্রচলন নেই বা আমরা করিনি, যার কারণে ওখানে মানে ওখানে আমার নামটা অ্যাডজাস্ট করা হয়নি। বা যে দুজনের নাম আছে, আমি এটাও ক্লিয়ার করি, যে দুজনের নাম আছে, আমি বিশেষ করে একজনের নাম কি ঈশানী বিশ্বাস। তো সে আসলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল না, সে ছিল আহ, আমাদের যে মানে বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত মানে কস্টিউম ডিজাইনার ফারজানা সানা, অ্যাসিস্ট্যান্ট, সে কলকাতা থেকে। তো তাকে এখানে ক্রেডিট দেওয়া অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তো আমার নাম কেন আইএমডিবিতে নেই, বা কেন এখানে, মানে এখানে না থাকলে আমি যে কাজ করি, হ্যাঁ, এটা ম্যাটার নয়। আপনি থিয়েটারে যান, থিয়েটারে গিয়ে সিনেপ্লেক্সে যান বা সিঙ্গেল স্ক্রিনে যান, যে সিনেমাটা দেখবেন, দেখে আপনি একদম ফ্রন্ট টাইটেল থেকে শুরু করে লাস্ট টাইটেল পর্যন্ত দেখবেন। দেখার পর আপনি দেখুন যে এখানে তো স্ক্রিন তো দেখলাম যে চিফ অ্যাসিস্ট্যান্ট অমুক, স্ক্রিন তো দেখলাম যে সহযোগী ডাইরেক্টর অমুক, হ্যাঁ, বা আমি সহকারী পরিচালক নাসিরকে দেখলাম। আপনি এদেরকে ফাইন্ড আউট করুন যে আপনি এদেরকে পাচ্ছেন কিনা আইএমডিবিতে, তাহলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাই। অনেক সুন্দর একটি আড্ডা হলো, অনেক কিছু জানতে পারলাম। আসলে মানে একটি গল্প যেটাকে আসলে আমরা দেখি, এর পিছনে যে অনেক গল্প আছে, অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, এগুলো জানতে পারলাম। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে মুভিটির পরে আপনার নিজেকে নিয়ে এক্সপেকটেশন কি, বা আপনার কি মনে হয়েছে যে আপনি নিজের মধ্যে কি কি চেঞ্জ আনতে চাচ্ছেন, বা আর কি কি ইমপ্রুভ পেয়েছেন অলরেডি মুভিটি করার পরে? সবচেয়ে বড় যেটা বিষয়, মানে আমার কাছে এটা সবচেয়ে বড় বিষয় বলতে হবে, এটা হলো যে আমার আহ, খুব ইচ্ছা ছিল, আমি যখন ফিল্মটা নিয়ে বুঝতাম বা ফিল্মটা দেখতাম, বা যখন অ্যাক্টিং করার আমার খুব শখ থাকতো, আমি অ্যাক্টিং করবো, একজন মিডিয়া পার্সন হবো আমি, তখন আমার খুব ইচ্ছা ছিল যে ওই মিডিয়ায় কাজ করবো। তো দেন যখন বাংলা মিডিয়ায় কাজ করতে আসলাম, কাজ করলাম, তারপর যখন মিডিয়া পার্সনের সাথে মিশামিশি হয়, তখন তারা দেখি যে তারা বলিউডকে নিয়ে বেশি আলোচনা করে, বিভিন্ন মুভির অ্যাক্টরদেরকে নিয়ে বেশি আলোচনা করে। এবং তারও আগ থেকে, যখন আমি গ্রামে ছিলাম,
তখন থেকেই আমার মানে বলিউডে বা মুম্বাইয়ে কাজ করা খুব শখ। এত শখ যেটা বোঝাই যাবে না। যখন আমার বয়স ১৫ তখনই মনে হয়েছে যে আমি বর্ডারে মানে পালায় হোক বা কোনো মানে একটু টাকা ওরার লোকদেরকে খাওয়ায় হোক বা তাদেরকে ঘুষ দিয়ে হোক, আমি মুম্বাইয়ে গিয়ে কাজ করবো, আমি ইন্ডিয়ায় কাজ করবো, এরকমটা চাই। কিন্তু আমি সেলুট দেবো আমার বসকে, আমার মেন্টরকে, মেহেদী হাসান হৃদয়কে, বা আমার প্রডিউসারকে শাহরুখ আখতার সুমি এবং আজিম হারুন ভাইকে, যে তারা মানে একটা মুভি বাংলাদেশে প্রডিউস করতে এবং সেই মুভির একটা পার্ট হিসেবে আমি মুম্বাই গিয়েছিলাম, বা সেখানে মানে যেখানে শাহরুখ খান থাকে, যেখানে অমিতাভ বচ্চন, যেখানে সালমান খান, আমির খান থাকে, এই শহরে যে আমি আসবো এত অল্প সময়, মানে বাংলাদেশের মিডিয়ার অল্প জানি, বেশি দিনের জানি না কিন্তু আমরা, মানে বাংলা মিডিয়া এত অল্প জানিতে এত বিগ বাজেটের একটা মুভির সাথে থেকে আমি মুম্বাই, পুনে, মানে পুনে আমি অপশনাল না, কিন্তু মুম্বাইয়ের মতো জায়গায়, ফিল্ম সিটিতে, শাহরুখ খানের বাড়ির সামনে, সালমান খানের বাড়ির সামনে, অমিতাভ বচ্চনের বাড়ির সামনে আড্ডা দেওয়া, তার বাড়ির সামনে তার ঘরের মানে তার দরজাটা মানে আমি গেটটাকে ছোঁয়া, মানে এটা মানে আমার কাছে ড্রিম ছাড়া আর কিছুই না। কারণ আমি 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 চাইছিলাম যে ওকে মুম্বাইয়ে কাজ করবো, যখন এখানে একটু কাজটা শিখবো তখন না হয় গিয়ে কাজ করবো, কিন্তু এত তাড়াতাড়ি গিয়ে যে কাজ করবে, তো মানে মানে এটা আমি ভাবিনি। এবং তারপরও এখানে মানে চোখ দিয়ে কাউকে দেখা, সেটা হলো যে রণবীর কাপুরের শ্বশুর মহেশ ভাট, মানে আলিয়া ভাটের পুত্র। তারপর আহ সঞ্জয় দত্ত, সারা আলী খান, হ্যাঁ, মানে এদেরকে যে স্বয়ং চোখে দেখবো, মানে আমাদের এক সেটে শুট হচ্ছে, অপর সেটে সারা আলী খান শুট করতেছে, আমরা শুটিং করতেছি, অপর সেটে মহেশ ভাট শুট করতেছে, আমাদের সাথে এসে মিট করলো, হ্যাঁ, মানে এই যে মানে আমি মুম্বাইয়ে গেছি ঠিক আছে, আমি শাহরুখ খানের নগরীতে আছি ঠিক আছে, কিন্তু যাদের ইন্টারভিউ দেখতাম, যাদেরকে মানে যাদেরকে ফিল্মে দেখতাম, এইরকম একটা সোনালী পর্দায় যাদেরকে দেখতাম, তাকে যে স্বয়ং চোখে দেখবো আমি, মানে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে এটা কি। তো আমার এই মুভির পিছনে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, এটা আমাকে সুযোগ করে দিয়েছে আমার বস, আমার প্রডিউসার সুমি আপু এবং আজিম ভাই, এটার জন্য ধন্যবাদ। এবং এটা আমার গুড গুড গুড, এটা আমি ভুলবো না। অলরাইট, আচ্ছা, এই ফাঁকে আমরা তো আজকে নাসির ভাইকে পরিচয় করিয়েছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। আমি একটু বলতে চাই, নাসির ভাই কিন্তু অভিনয় করেছেন এবং পদাতিক নাট্য দলের সাথে তিনি ছিলেন, তো অভিনয়ে তার একটা এক্সপিরিয়েন্স আছে। তো আপনার ইচ্ছে ছিল যে অভিনয় করব, অভিনয় অভিনয় করার ইচ্ছা থেকে যে যে পরিচালক হয়ে যাওয়া বা যে এই জার্নিটা, এটা কেমন এনজয় করেন বা কি ভাবছেন সামনে অভিনয় আপনাকে দেখা যাবে কিনা? এনজয় অসাম ভাবে করতেছি, কিন্তু একটা জিনিসই বলবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমি হলিউড, বলিউড বা টলিউড যেগুলো আছে বাইরের দেশে, এগুলো আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ যেহেতু ওই এনভায়রনমেন্টে আমি মিশি না। আমাদের দেশের যারা ডাইরেক্টর, আমার মনে হয় 95 কি 97% ডাইরেক্টরই অ্যাক্টিং করার জন্য বেরিয়ে আসে, যে আমি অ্যাক্টিং করি, কিন্তু সে যে কোনো কারণে ডাইভার্ট হয়ে সে ঠিক করবে, সেটা আমার বস মেহেদী হাসান হৃদয় বলে, আরো অনেকেই আছে। এবং কিছু তো থাকেই যাদের অ্যাম্বিশনই হলো যে ওকে আমি ডিরেক্টর, বাংলা ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই, বাংলার মানুষকে কিছু দিতে চাই, বা কেউ এন্টারটেইনমেন্টের জন্য আসে, যেটা আমি মানুষকে এন্টারটেইনমেন্ট করি, তারা আমার আমার দ্বারা বিনোদন পাবে, এরকম জায়গা। তো আমারও সেম জিনিসটাই, আমি যখন হাই স্কুলে পড়ি, তখন এক টিচার আমাকে একটা মিথ্যা গল্প বলছে, আদৌ সত্য কিনা আমি জানি না। সে বলছে যে আমি সত্যের আচ্ছন্ন নামে একটা সিনেমা করছি। আমি ওনাকে আমি খুবই রেসপেক্ট করি, কারণ তার হাতেও আমার অভিনয়ের খড়ি বলতে পারি, কারণ সেও আমাকে অ্যাক্টিং শিখাইছিল। তো সে বলছিল যে আমি অ্যাক্টিং করছি অমুক হিরো, আমিও সেখানে ছিলাম। তো তখন হঠাৎ আমার মাথায় কাজ করলো যে কুড়িগ্রাম, রংপুর ডিস্ট্রিক্টের বা রংপুর বিভাগের কুড়িগ্রাম মানে ডিস্ট্রিক্টের একটা এই জায়গা থেকে একটা লোক ঢাকা শহরে গিয়ে অভিনয় করছে, এটা তো মারাত্মক বিষয়। সে যদি করতে পারে তাহলে আমি কেন করতে পারি? দেন আমি মনে মনে বীজ বপন শুরু করে দিই যে আমি অ্যাক্টিং। তখন আমি আমার স্কুলে, বাইরের স্কুলে
বাইরের কলেজে বিভিন্ন নাট্য দলের সাথে এলাকার মধ্যে আমি জড়িত হয়ে যাই। আমি কোথাও গান গাই, কোথাও অভিনয় করি, কোথাও ভলান্টিয়ার হিসেবে কাজ করি। মানে আমি সাংস্কৃতিক জগৎটাকে আপন করে নিয়েছি। দেন আমার মাথায় ঘুরপাক যে কখন মেট্রিক শেষ হবে, কখন ইন্টারমিডিয়েট শেষ হবে, দেন আমি ঢাকা যাবো, আমি মিডিয়ায় কাজ করবো। এরকম একটা জায়গা থাকতে থাকতে পড়াশোনা শেষ করলাম। আমার এলাকার মধ্যে আমার একটা ফেসবুক ক্রিয়েট হলো। আমি যখন গান গাইতাম বা নাটক করতাম সবাই চিনতো। এবং আমার এখনো মনে আছে আমি যখন মঞ্চ নাটক করতাম, মানে আমি জানি না মানুষের মন জয় করতে পারছি কিনা। মানে আমি যখন অ্যাক্টিং করতাম, অ্যাক্টিং শেষ করার পর ব্যাক ব্যাক স্টেজে অডিয়েন্স যে বলতো যে ভাই কি দেখাইলেন আপনি, আপনি কি অ্যাক্টিং করলেন, এটা কোথায় শিখছেন? বাট যদিও তারা পরিচিত ভাই ব্রাদার, দেখা গেল যে রাস্তাঘাটে বের হলেই তাদের সাথে দেখা হচ্ছে, এরাই আর কি এরকম অ্যাপ্রিসিয়েট করছে। তাহলে একটা আমার ফেস ভ্যালু হয়ে গেছে আমার এলাকায় বা আমার আশেপাশের এলাকার মধ্যে। দেন যখন আমি শেষ করি, আমি ঢাকায় আসি। ঢাকায় এসে আমার তো মাথার মধ্যে একটাই চিন্তা যে আমাকে অ্যাক্টিং করতে হবে। দেন ইউনিভার্সিটি কোনটা হোক এটা আমার ম্যাটার করে না। আমার যেটা ম্যাটার করে সেটা হলো যে আমাকে অ্যাক্টিং করতে হবে। দেন আমি বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাই করলাম, হলো না। তারপর আমি তেজগাঁও কলেজে ভর্তি হলাম। সেখানে দেয়ালে দেখলাম লেখা যে থিয়েটার, টিভি বা চলচ্চিত্রের জন্য মেম্বার কালেক্ট করা হচ্ছে। আমার তো আর হুঁশ জ্ঞান নেই, কি রে ভাই, আমার হাতের নাগালেই এমন জিনিস। দেন আমি নাম্বার পিক করলাম, ওখান থেকে কল করলাম। দেন ওরা আমাকে বললো যে অমুক তারিখে আসেন। তারপর আমি তেজগাঁও কলেজের থিয়েটারে আমি যাই। সেখানে যাওয়ার পর আমি যখন একটা প্রজেক্ট করি ওনাদের, করার পর একজন আমাকে বললো যে নাসির, তোর যে আমি অ্যাম্বিশন বা তোর যে আমি লক্ষ্য দেখতেছি, তোর যে ডেডিকেশন দেখতেছি, এই কাজের প্রতি তোর যে অনেস্টি দেখতেছি, তোর এখানে থাকতে আসলে কিছু হবে না। আমি জাতীয় পর্যায়ের একটা দলে তোকে আমি অ্যাড করে দিই। তখন সে ভাইয়া আমাকে পদাতিক নাট্য সংসদ নামে একটা দলে আমাকে অ্যাড করায়। তো সেখানে আমি যখন অ্যাড হই, ওখান থেকেই পরে ভাবলাম যে কি করব, আমার তো হাত খরচ চলতেছে না থিয়েটার করে। তখন ভাবলাম যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করি, আমার অ্যাক্টিংটাও হবে, আমার ইনকামও হয়ে যাবে। দেন আমি ওখানে এক ভাইকে বলি যে ভাই অ্যাক্টিং করতে চাই বা আমি অ্যাসিস্ট্যান্ট করতে চাই, প্লিজ একটু দেখান না মিডিয়ায়। তো তার মাধ্যমে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমি কাজ করি। এই তো কাজ করতে করতে আজকে এত বছর কেটে গেল। অ্যামেজিং জার্নি, অ্যামেজিং জার্নি। থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই, অনেক গুছিয়ে কথা বললেন। আহ, আমি এবার শেষের দিকেই প্রায় আমার চলে এসেছি, বাট আর একটু সময় আমি নিতে চাই ডেফিনেটলি। সেটা হচ্ছে শাকিব খানের সাথে আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা, ছোট করে, একদম ছোট করে। হুম, এখন এটা খুব গুড কোশ্চেন। কারণ কি, মানে আমি যে আসলে বরবাদ টিমের যে একজন মানে লোক, বরবাদ টিমের যে একটা পার্ট, সেটা আমি কিভাবে প্রুভ করি। ওকে, আমার নাম লিখেছে যে নাসির খান, শহর পরিচালক, ঠিক আছে। কিন্তু আহ, বিষয়টা হলো কি যে সাকিব ভাই মানে শুটিং এর কিছু রুলস, রুলস কি যে দেখা গেল যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি যদি বিটিএস করি, মানে বিহাইন্ড দ্য সিন করি, বা আমি যদি আমার অ্যাক্টরকে মানে ইজি না করে, মানে যে, আপনি প্লিজ একটা সেলফি দেন, আপনি প্লিজ আমাকে একটা ফটো দেন, এই জিনিসগুলো, মানে এটা হয় কি যে আমি যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমার নামটা পড়ে যায়। হ্যাঁ, মানে আমি যদি সাকিব ভাইয়ের কথা বলি, একজনের কথাই বলি, যদি সাকিব ভাই, ব্যস্ত সাকিব ভাইয়ের কথা বলি, সে হলো সাকিব ভাই টাইম ওয়েস্ট একদম পছন্দ করে না। সে, আপনি যতটাই কল টাইম দেন, সেটা ভোরে হোক, সকাল 7টা হোক, রাত 12টা হোক, 3টা হোক, কোনো ম্যাটার করে না। যখনই কল টাইম দেবেন সে আসবে। কিন্তু সে আসার পরেই তার ভ্যানে যাবে, মেকআপ করবে, হালকা যতটুকু নাস্তা করার বা করবে, করার পর সেট রেডি, লাইট রেডি, ক্যামেরা ওকে, তাকে চিফ অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট ডাইরেক্টর তাকে নক করে, তাকে নিয়ে আসে। সে ভাইয়ের সাথে বললো একটু একটু কথা বলে যে ওকে ঠিক আছে, চলে যাবে, যাই। তখন ভাইয়া গিয়ে শর্ট দেয়, আর তার শর্ট দিতে টাইম লাগে না। সে সুন্দর করে শর্ট দিয়ে, যখন সে মানে প্রিভিউ দেখে, মনিটরে যখন প্রিভিউ দেখে যে ওকে আমি নিখুঁত করছি কিনা, বা ডিরেক্টর যেটা চেয়েছে আমি সেটা করতে পারছি কিনা, যখন ওকে, তখন সে চলে যায়, মানে আবার ভ্যানে চলে যায়। তো সেখানে সেটে গিয়ে ভাইয়ের সাথে ছবি উঠানো, ভাইয়ের সাথে অন্য কোনো গল্প বানানো, এটা আসলে হয় না। আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সেটা আমাদের টিভি মিডিয়া হোক, ফিল্মে হোক, মানে এনি সেক্টরে,
ওরা এতটাই বিজি থাকে, এই সেলফি, এই কথা বলা, এটা খুব দুষ্কর, খুব দুষ্কর হয়ে যায়। তারপরে সাকিব ভাইয়ের সাথে আহ চোখের দেখা, কথা বলা, এই নাসির একটু শোন, বা এরকম, বা আমরা একসাথেই এয়ারপোর্টে ছিলাম, মানে ফার্স্ট ফার্স্ট লট শেষ করে শুটিং এ একসাথে এয়ারপোর্টে আসলাম। সাকিব ভাই জিজ্ঞেস করলো, তোরা কি কলকাতায় যাচ্ছিস? তখন হ্যাঁ আমরা বললাম যে না ভাইয়া আসলে কলকাতায় যাচ্ছি না, আমরা বাংলাদেশে যাচ্ছি। বলছে ওয়াও, চলো আমিও তো বাংলাদেশে যাচ্ছি, তাহলে একসাথেই যাই। মানে আমরা একসাথে এয়ারপোর্টে গিয়েছিলাম, গুড। সে একটা জিনিসই আমার মনে হয় মানে বুঝে গেছে যে নীরবতা, সাইলেন্স যে শব্দটা, এটা যে পৃথিবীর সবচেয়ে মানে পাওয়ারফুল, সবচেয়ে যে মানে মানে কার্যকর একটা ওয়ার্ড, সেটা মানে সে শিখে গেছে। যার কারণে তার বিষয়ে কন্ট্রোভার্সি হোক, তার বিষয়ে যাই হোক না কেন, সে কথা একদমই বলে না, খুব নীরব থাকে। তো ভাইয়া মানে কেন আমাদেরকে কোশ্চেন করছে যে কোথায় যাচ্ছ বা কলকাতায় যাচ্ছ কিনা, কারণ ভাইয়া তো আমাদেরকে সেটে দেখছে। আর আমি যদি টিসি লিখতাম, আমি একদম ভাইয়ের পাশেই থাকতাম, মানে মনিটর যেখানে সেখানে, মনিটর ছাড়া আমার কোনো কাজ নেই। অথবা মনিটর দেখছি যে একটু অন্য একটা জায়গা নিচে যেখানে আমি ঢুকতে পারতেছি না, সেখানে ডিরেক্টর বা আরেকজন কেউ বসে আছে, আমার যাওয়ার জায়গা নেই, তখন আমি ক্যামেরার পাশে থেকে আমাকে টিসি লিখতে হয়। তো সেই জায়গা থেকে এতদিনের জার্নি, সাকিব ভাই দেখছে, সাকিব ভাই জিজ্ঞেস করছে যে হৃদয় এরা কারা, তখন ভাই পরিচয় করে দিচ্ছে, ভাই এরা আমার নিজের হাউজের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, বাংলাদেশ থেকে আসছে। ভাই বলছে ও গুড, সাকিব ভাই বলছে গুড, তার মানে বাংলাদেশ থেকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আসছে, এটা খুব ভালো। তো তো সেই জায়গা থেকে সে মানে ফেস চেনা, একসাথে এয়ারপোর্টে গিয়ে কথা বলা, দেন প্লেনে আসা, মানে গুড গুড। তো মানে সাকিবের সাথে আমাদের এতটুকু, মানে ব্যস্ততার কারণে আসলে হয় না যে ওভাবে। আর আমরা যেহেতু ভাইকে ডিল করার মতো এখনো হয়নি, আমরা তো সবে মাত্র আমাদের মিডিয়ায় জার্নি, সেই জার্নির মধ্যেই এত বড় একটা ফিল্ম পাইছি। তো হয়ে যাবে আস্তে আস্তে, যেমন নেক্সট কাজ করতেছি, আরো করব, তখন ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। ইনশাল্লাহ। অনেক কিছু শুনলাম। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাদের সাথে এতক্ষণ ধরে সময় দিলেন। আর আসলে মানে বরবাদ নিয়ে এখন যে ক্রেজ চলছে, আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলে, আমার হচ্ছে মুভির টিকিট আমি 2 উইকস ধরে পাইনি, মানে এত ক্রেজ চলছে। সো এই জন্য দেখা যাচ্ছে যে মানে সবার যে মানে এক্সপিরিয়েন্সের একটা এক্সপেকটেশন থাকে যে জানবো কি হলো না হলো, এই আড্ডাটা থেকে মেবি ওরা অনেক কিছু জানবে। আর সাকিব খানকে নিয়ে অনেক পার্সোনাল মানে এক্সপেকটেশন থাকে, অনেকের মধ্যে অনেক কোয়ারিজ থাকে, সেগুলোও জানলো। যাই হোক, থ্যাংক ইউ ভাই আমাদের সাথে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। ফারুক, আর কিছু বলার থাকলে? আচ্ছা, আমি লাইভের এক শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করছি অনেক কিছু আমরা জানতে পেরেছি এবং একটা সারপ্রাইজ আছে লাস্টে। নাসির ভাই আগে বলেছেন নাসির ভাই কিন্তু ভালো গান করে, এটা আমরা জানি, এটা আমরা জানি, ঠিক আছে। একটা গান আছে বরবাদেরই গান, এই এই লিরিক্সটা কেউ শুনেননি, আমি শিওর যেটা কেউ শুনেননি, এটা একটা সারপ্রাইজ, এটা শুধুমাত্র আজকে লাইভের জন্য। নাসির ভাই গাইবেন কয়েকটা লাইন, মহামায়া যে গানের লাইনটা, আজকে এই লাইভ গান শেষ করে আজকে আমরা লাইভটা শেষ করবো। নাসির ভাই প্লিজ। আহ, গান তো ভাই ওকে, আমি যাচ্ছি। উম, যদিও আসলে এই লিরিক্সটা আমি জানি না মানে খুঁজে পাবে কিনা গানের মাঝে। আহ, আমি গাই। ওকে। সাগরের বুকে গেলেও আমি তল পাবো, মরুভূমির বুকেও জল পাবো। আবার, সাগরের বুকে গেলেও আমি তল পাবো, মরুভূমির বুকেও জল পাবো। তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সবই, তোর প্রেমে ফুল হয়ে ফোটে ভুল সবই। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তোর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো বাহ, মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস এবং লট। এই লাইনগুলো আমি শিওর মাঝখানে যে লাইনগুলো ছিল এই লাইনগুলো কেউ শুনেননি, এটা স্পেশালি এটা লেখা হয়েছিল হয়তো, বাট এটা পরে
ফাইনাল টেকে এটা হয় নাই আসলে, বাট এই গানটা গেয়েছিল নোবেল ম্যান মহামায়া, সেখানে কিছু লাইন নাসির ভাই গিয়ে শোনালেন। থ্যাংক ইউ সো মাচ। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইফটা অনেক লং হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো, বাট আসলে সময় আমাদের নিতেই হতো যেহেতু আমরা অনেক গল্প শুনেছি আজকে। থ্যাংক ইউ নাসির ভাই, অনেক ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ নাহিদ আশা ভাই, করছি থ্যাংক ইউ আপু। সামনেও কোনো লাইভে আপনাকে আমরা পাবো, এবং ফিল্ম মেকিং এর যদি কোনো ওয়ার্কশপ বা বেসিক ওয়ার্কশপের জন্য আপনারা রাইটার্স ক্লাবকে পাবো। রাইটার্স ক্লাবের জন্য যদি কিছু বলার থাকে তাহলে একটু বলবেন রাইটার্স ক্লাব সম্পর্কে। আহ, মানে রাইটার্স ক্লাব আমার খুব পছন্দের একটা জায়গা, কারণ আমি এদের মেম্বারদের সাথে খুবই পরিচিত। আহ, তো মানে সব মিলেই গুড, মানে মানে আসলে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, তবে খুব ভালোবাসি রাইটার্স ক্লাব বিডিকে। পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। আর আসলে আমরা রাইটার্স ক্লাব বিডির মেম্বারও গ্রেটফুল আপনাকে পাশে পেয়ে, এত এক্সপিরিয়েন্স জানতে পারলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, মেগাস্টার সম্পর্কে জানলাম, এপার বাংলা ওপার বাংলার সম্পর্ক সম্পর্কে জানলাম। মানে আসলে থ্যাংকস আ লট আমাদের রাইটার্স ক্লাব বিডির পাশে থাকার জন্য। ধন্যবাদ ভাইয়া ফারুক। যারা সবাইকে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি বরবাদ সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে বা ছিল, আশা করি আপনি ক্লিয়ার হয়ে গিয়েছে। নাসির ভাই সেটা ক্লিয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। গুড নাইট। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আল্লাহ হাফেজ।